স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। গত জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের ইশতেহারই ছিল রাজনীতির মান উন্নয়নের রাশি রাশি প্রতিশ্রুতি। সাধারণ মানুষের সেই স্বপ্ন দেখে ভোট দিয়েছে দলগুলোকে। কিন্তু দিন বদলালেও রাজনীতি রয়ে গেছে সেই আগের জায়গাতেই। প্রধান দুই দলের মধ্যে এক আস্থার সংকট এখন চরমে। কাদা ছোড়াছড়ির দিন পার হয়ে এখন দুই দলই নেমে পড়ছে শক্তি প্রদর্শনের মাঠে। জনসাধারণের উন্নয়ন ঘটানোর বদলে তারা এখন ব্যস্ত ভবিষ্যতে ক্ষমতা যাওয়ার রাস্তা প্রশস্ত করতে। হরতাল, অবরোধ, মামলা, হামলায় এখন রাজনৈতিক প্রধান খবর হয়ে উঠছে। ফলে বাড়ছে অস্থিরতা, আতঙ্কে ভুগছে দেশের মানুষ। সরকারি দলের অসহিষ্ণু আচরণ আর রাজপথে বিরোধী দলের আস্ফালনে অকার্যকর হয়ে পড়ছে সংসদ। রাজনীতির আকাশে ঘন কালো মেঘ এবং সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশে। খুঁজব কিছু প্রশ্নের উত্তর। কোন নীতিতে চলছে এখনকার রাজনীতি? মুখোমুখি অবস্থানে কার লাভ, কার ক্ষতি? জনগণের অধিকার রক্ষায় কতটা সচেতন প্রধান দুই দল? প্রধান দলগুলো সমঝোতা না হলে কি অপেক্ষা করছে দেশের সামনে? জানিয়ে রেখে আজকের বাংলাদেশ আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv এই ঠিকানায়। লিখতে পারেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয়ে নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব ইসরাফিল আলম, আছেন বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব শামীম রেজা। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো আমাদের চট্টগ্রাম প্রতিনিধি শাহনাজ রিটন, খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদ এবং সিলেট প্রতিনিধি মাহবুবুর রহমানের সাথে। স্বাগত আপনাদেরও। জনাব ইসরাফিল, সরাসরি আপনার কাছে চলে আসি। আমি একটা বিষয় জানতে চাইবো, এটা একটু ব্যক্তিগত মনে হলেও মানে বিষয়টি জানা আমার জন্য দরকার। আপনার রাজনৈতিক লক্ষ্য আসলে কি? রাজনীতির মূল লক্ষ্যই তো দেশ সেবা, জনকল্যাণ, এটাই রাজনীতির মূল লক্ষ্য। রাজনীতির মূল লক্ষ্য, আপনার রাজনীতির মূল লক্ষ্য কি? আমারও তাই। আমি ছোটবেলার থেকেই, ছাত্র জীবন থেকেই আমার সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই মূলত রাজনীতি করি। সেটা কি? দেশের সেবা করা, জনগণের কল্যাণ করা, এইটাই মূল লক্ষ্য। দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি আপনাকে কিভাবে সাহায্য করছে? আপনি কিভাবে জনগণের কল্যাণ? না, রাজনীতি আছে বলেই তো আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি, যার মধ্যে দিয়ে দেশ এবং জাতির কল্যাণ এবং সেবা করা সম্ভব। রাজনীতির প্রক্রিয়া না থাকলেও তো এর সাথে আমরা সম্পৃক্ত হতে পারতাম না। দেশ সেবার অনেক পথ আছে, যেমন আপনি সাংবাদিকতার ভিতর দিয়ে করছেন, অনেকে চাকরির ভিতর দিয়ে করছেন, ব্যবসা করে করছেন, বিভিন্ন পথ আছে। আমরা এসেছি রাজনীতির মাধ্যমে দেশের এবং জনগণের কল্যাণ, দেশের সেবা করার জন্য। আমি যদি এই সরকারের 3.5 বছর ধরি, এই 3.5 বছরে আপনি কিভাবে দেশ ও জনগণের কল্যাণ করেছেন রাজনীতির মাধ্যমে? আপনার ব্যক্তিগত ফিলান্থ্রপি বা অন্য কিছু ছাড়া রাজনীতির মাধ্যমে কিভাবে কল্যাণ করেন? রাজনীতির মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে রাজনৈতিক প্রক্রিয়া থাকলে রাজনীতির আউটপুটটা পাওয়া যাবে, এবং রাজনীতির প্রক্রিয়া চলমান আছে বলেই আমি ভোটের মাধ্যমে এমপি হয়েছি, এবং এমপি হিসাবে আমি সংসদে কথা বলছি আমার এলাকার জন্য, দেশের জন্য, জনগণের জন্য। বাজেট প্রণয়ন থেকে শুরু করে আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা যতটুকু সুযোগ যেখানে সম্পৃক্ত হতে পারছি, এবং এলাকার উন্নয়নের ব্যাপারে, জনকল্যাণের বিষয়ে শুধু চাকরি বাকরিটাই মূল বিষয় না, সব ধরনের উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিক কর্মকাণ্ডকে অগ্রসর করাই হচ্ছে রাজনীতিবিদদের কাজ, সহযোগিতা করা হচ্ছে রাজনীতিবিদদের কাজ। আপনি স্যাটিসফাইড? আপনি রাজনীতিবিদ হিসেবে আপনি 3.5 বছরের এই 3.5 বছর আপনি যা কিছু করেছেন, আপনি স্যাটিসফাইড? আমি আমার এলাকার কথা যদি বলেন, আমি আমার এলাকার কথা বলবো যে আমার এলাকাতে আমি যেটা অর্জন করেছি বা আমি যতটুকু অবদান রাখার সুযোগ পেয়েছি, আমি হ্যাপি। এবং আমি ভবিষ্যতের সংসদ সদস্য যদি নাও হতে পারি, আমি মৃত্যু পর্যন্ত এক আত্মতৃপ্তি নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারবো যে সন্ত্রাসের জনপদ খ্যাত আমার রানীনগর আত্রাই, সেখানে একটি সন্ত্রাসী ঘটনা ঘটেনি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজের অভূতপূর্ণ উন্নয়ন আমি করেছি। অতএব আমি খুবই হ্যাপি। রাস্তাঘাট, ব্রিজের উন্নয়ন তো আপনার করার কথা না, স্থানীয় সরকারের করার কথা, আপনি কেন করেন না? আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির কথা। বাংলাদেশের পার্সপেক্টিভে সংসদ সদস্যরাই করে, সংসদ সদস্যরা বাজেট দেয়, তারাই সব উন্নয়ন কর্মকাণ্ড মনিটরিং করবে এবং তারাই করে থাকে। উপজেলা চেয়ারম্যানদের তাদেরও কাজ আছে, এডিবির কাজ আছে, এলজিএসপির কাজ আছে, তার টিআর কাবিখার কাজ আছে। আমাদের কাজগুলো আলাদা করে দেওয়া আছে। আপনাদের কাজগুলো আলাদা করে দেওয়া আছে। জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি, আপনি নিজেকে কোথায় দেখতে চান? যে 5 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে আপনি নিজের ভবিষ্যৎ কি দেখেন রাজনীতিবিদ হিসেবে? আসলে দেখেন, আমি তো ছাত্র রাজনীতি থেকে আমার একটা ধারাবাহিকতা নিয়ে আমি আজকে এই রাজনীতিতে আছি। তো তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমাদের দেশে যে রাজনীতিটা বর্তমান, খুব অতীত থেকে বলছি, সেই রাজনীতিটা আমার কাছে কখনো খুব একটা সুস্থ মনে হয় নাই। সুতরাং রাজনীতিটা যেন সুস্থ একটা স্বাভাবিক রাজনীতিতে আসে,
তাকে কিভাবে আমি সহায়তা করতে পারি, একটা পূর্ণাঙ্গ ভালো রাজনীতি নিয়ে আসতে পারি, সেজন্য আমি সবসময় চেষ্টা করি। যে বিষয়টি আপনার কাছে অসুস্থ মনে হচ্ছে তাকে ঠিক করার জন্য আপনি ঠিক করার জন্য আমি সবসময় কিভাবে নিজেকে মানে এর মধ্যে জড়িয়ে রাখতে পারি, যেন একটা ভালো রাজনীতি আমরা সমাজে উপহার দিতে পারি। আপনাকে একজন রাজনীতির সংস্কারক বলা যেতে পারে তাহলে? হয়তো বলতে পারেন, কিন্তু আমি কখনো সেটা চিন্তা করি না। আমি চিন্তা করেছি ওইটাই, যে সুস্থ রাজনীতিটা নিয়ে আসা আমাদের প্রয়োজন। আপনার রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছিলাম, যে আপনি কি লক্ষ্য রাখেন 5 বছর, 10 বছর, 15 বছর পরে কোথায় দেখতে চান? না, রাজনীতিতে আমার ধারাবাহিকতায় আমাকে নিয়ে যাবে, আমি কোথায় যেতে পারি। কিন্তু যদি সুস্থ রাজনীতি থাকে তাহলে আমি মনে করি একজন রাজনীতিবিদ হিসাবে আমি সফল হব। কিন্তু রাজনীতিটা যেহেতু এখন পর্যন্ত সুস্থ স্বাভাবিক অবস্থায় নেই, সুতরাং আমি সন্দিহান যে আসলে কতটুকু আমার টার্গেটে আমি বুঝতে পারবো। কোন জায়গায় রাজনীতিটা একটু অসুস্থ আছে এখন? শুধু এখন নয়, আমি অনেক পূর্ব থেকেই বলেছিলাম যে একটা স্বাভাবিক রাজনীতি আমাদের দেশে নিয়ে আসা উচিত, যেটা আমরা স্টুডেন্ট পলিটিক্সও অনেক সময় পাই নাই, এখনো পাচ্ছি না। ঠিক একইভাবে জাতীয় রাজনীতি তো আমরা লক্ষ্য করছি যে আমাদের সরকারি দল, বিরোধী দল বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা স্টেবিলিটি থাকা প্রয়োজন, আলাপ আলোচনা এবং সবকিছু মিলে একটা স্বাভাবিক অবস্থা নিয়ে থাকা উচিত ছিল, সেটা এখন আমরা অনুপস্থিত দেখছি। জনাব শামীম রাজা, আপনার কাছে জানতে চাইবো যে এখনকার রাজনীতির মূল লক্ষণগুলি কি? রাজনীতিটা আসলে চলছেই কোন লক্ষ্যে? আমরা আপনার আপনি একটু আগে যখন এনি ভাই বা ইসরাফিল ভাইকে প্রশ্ন করছিলেন যে 5 বছর বা 10 বছর পরে, তো আমরা সাধারণত যখন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি নিতে যাই তখন আবেদনপত্রে এরকম একটা জায়গা থাকে, 5 বছর পরে তুমি কোথায় দেখতে চাও তোমাকে, বা 10 বছর পরে তুমি তোমাকে কোথায় দেখতে চাও। এইটা বোধহয় রাজনীতির ক্ষেত্রে বলা খুব কঠিন। বলা যেতে পারে 5 বছর পর বা 10 বছর পর দেশ কোন দিকে যাবে বা দেশ কোন স্তরে যাবে। আমি এই কারণে মনে করছি বলা কঠিন যে রাজনীতি আসলে মাঝে মধ্যে এখন বুঝতে পারি না যে এটা কি একটা পেশা, নাকি এটা একটা প্রক্রিয়া, নাকি এটা একটা পদ্ধতি যার মাধ্যমে ইসরাফিল ভাই দেশ সেবা করতে চান বা এনি ভাই একটা সুস্থ সমাজ তৈরি করতে চান। আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতিটা এখন খুব সহজ মনে হয়, মানে যে কেউ হঠাৎ করে এসে বোধহয় বলতে পারে যে আমার তো সবকিছু করা হলো, শুধু রাজনীতিটুকু বাকি আছে। আপনি কি চান রাজনীতি কঠিন থাক? ওই অর্থে কিন্তু আমি কঠিন বলছি না যে রাজনীতি একেবারে খুব কঠিন হবে, তাহলে তো জনগণের জিনিস এটা হবে না। আমি যে প্রক্রিয়াটা বলছি যে সবকিছুর মতো রাজনীতিরও একটা প্রক্রিয়া আছে, এবং যিনি রাজনীতি করেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই তাকে রাজনীতিবিদ হওয়া উচিত, এবং সেটা নেই দেখেই কিন্তু এই অবস্থা। আমি যেটা স্পষ্ট করি যে আপনি হঠাৎ করে কালকে গিয়ে বলতে পারবেন না যে আমি তো এমপি হওয়ার একটা শখ ছিল, আমি এমপি হতে পারলাম না, তো আসি এমপি হয়ে এবার কি জীবনে তো সবকিছু হলাম, মন্ত্রীটা হওয়া বাকি আছে। এই ধরনের রাজনীতি সম্ভবত আমার মনে হয় যে আমরা যে ধরনের চিত্রটা দেখি, এবং আমি মনে করি যে সবগুলো দলের মধ্যে সে প্রবণতা, অর্থাৎ রাজনীতি যে একটা প্রক্রিয়া, যে আপনি একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে দিয়ে রাজনীতি করে আপনি যাবেন এবং তারপরে আপনি একটা পর্যায়ে উন্নীত হবেন, অর্থাৎ রাজনীতি যে একটা রাষ্ট্রের দর্শন, রাজনীতি যে আপনাকে একটা দিক নির্দেশনা দেবে। আমি একটু ইসরাফিল ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি যে নিয়মিত কাজগুলো করা কিন্তু শুধু রাজনীতিবিদের কাজ না, এর জন্য সরকারের নির্দিষ্ট দপ্তর আছে, বিভাগ আছে, মন্ত্রণালয় আছে, তারা তাদের কাজ করবে। এই কাজটা এই কারণে করতে হচ্ছে ইসরাফিল ভাইদের, যেহেতু ওই রাজনৈতিক প্রক্রিয়াটা নেই দেখে, এবং ওই প্রক্রিয়া যখনই আসবে আমার মনে হয় যে তখনই বলতে পারবো যে না একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক ধারা আছে। আর ভবিষ্যতের কথা যে কথা আমরা আলোচনা করছি, এটা অবশ্যই নির্ভর করবে আমাদের যতখানি আমরা সহমর্মিতা দেখাবো এবং যতখানি সহযোগিতার কথা দেখাবো। আমি আপাতত এমন কোনো অবস্থা দেখি না যে আমরা একেবারে আমাদের বৃহত্তর স্বার্থে আমরা সবকিছু বাদ দিয়ে একটা সহমর্মিতার পর্যায়ে আসতে চাই, এবং যতগুলো পরিকল্পনার কথা আমরা বলি, সে অর্থনৈতিক পরিকল্পনা বলি, মধ্যমায়ের দেশের কথা বলি, আর বর্জ্য অর্থনৈতিক বিকাশের কথা বলি, আলটিমেটলি তো আমরা সেই ক্যাপিটালিস্ট অর্থনীতির দিকেই যাচ্ছি। সেই দিকটা নির্দেশনা দেবেনই তো রাজনীতি। তো সেইটাই আমি মনে করি যে রাজনীতির মধ্যে ভবিষ্যৎ দিনগুলোর বড় লক্ষ্য হওয়া উচিত, রাদার দেন এই ব্যুরোক্রেটিক যে ডে টু ডে কাজগুলো করা, এবং এইগুলোর ক্যাপাসিটি বিল্ডিং আলাদা হওয়া উচিত। রাষ্ট্রের অপর প্রতিষ্ঠান আছে, তাদের সক্ষমতা বৃদ্ধি করবে এবং তারা তাদের কাজে ডেলিভারি দেবেন, এবং রাজনীতিবিদ আরো উঁচু পর্যায়ে আমরা তাদেরকে দেখতে চাই, যে এই দিক নির্দেশনা দেওয়া এবং এই যে জাতিগত যে আমাদের যে নীতি পরিকল্পনাগুলো আছে সেগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ইসরাফিল ভাইয়ের কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন বিএনপি রাজনৈতিক দর্শন থেকে কোনখানে আলাদা? সব দলের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা খুবই মহৎ, দেশের সেবা করা, জনগণের কল্যাণ করা, কিন্তু প্র্যাকটিসটা কি হচ্ছে সেটা বড় কথা। আওয়ামী লীগের এবং বিএনপির রাজনৈতিক দর্শনের মধ্যে অবশ্যই অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে কিছু লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে পার্থক্য আছে, এবং
তাদের রাজনৈতিক দলের স্ট্রাকচার এবং আওয়ামী লীগের রাজনৈতিক দলের যে স্ট্রাকচারাল ডিফারেন্সটাও আছে সব, কিন্তু মূল কথা হলো যে সব দলের আপনি যদি পড়েন গঠনতন্ত্র, লক্ষ্য উদ্দেশ্য যদি পড়েন, ঘোষণাপত্র যদি পড়েন, খুবই ভালো লাগবে। কোথাও কিন্তু যেটা হচ্ছে ফিল্ডে, আপনারা যেটা নিয়ে কনসার্ন, আমরা যেটা নিয়ে কনসার্ন, সেই জায়গার কোনো অবস্থান বা অস্তিত্ব কিন্তু আপনি ঘোষণাপত্রে পাবেন না, গঠনতন্ত্রে পাবেন না। কিন্তু এটা হয়ে যাচ্ছে, প্র্যাকটিসটা কী হচ্ছে সেটা মূল কথা। তো আমার যেটা আপনি যে বিষয়টা আপনি বলতে চাচ্ছিলেন খালিদ ভাই, যে রাজনীতিতে শুধু একটি রাজনৈতিক দলের পক্ষে কিন্তু একটি দেশ এবং একটি জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। রাজনীতিতে বহু মত থাকবে, পথ থাকবে, আদর্শ থাকবে। পাশাপাশি যে জিনিসটা খুবই দরকার, এসেনশিয়াল, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সহযোগিতা। কনফ্রন্টেশন নয়। আপনার কনফ্রন্টেশন থাকবে কোনটা? কাজের, সেবার, কর্মতৎপরতার, সেই জায়গাতে থাকতে পারে। কিন্তু এই দ্বন্দ্বটা যদি ব্যক্তি পর্যায়ে চলে যায়, দলের পর্যায়ে, মুখ পর্যায়ে, তখন রাজনীতি ক্ষতিগ্রস্ত, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত, দেশ জাতি সবাই ক্ষতিগ্রস্ত। সেই দুই দলের মধ্যে তো মানে কিছু ডিফারেন্স থাকবে, কিছু থাকবে। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ একটি দল হিসাবে দলের অভ্যন্তরে গণতন্ত্র আছে? আমাদের দলের আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার ব্যাপারটা যেটা আপনারা যেটা বলতে চাচ্ছেন, যে আমাদের কাউন্সিলের মাধ্যমে আমরা যেভাবে নিয়মিত কাউন্সিল করি, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এইভাবে কাউন্সিল অনুষ্ঠিত করে না। তবে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচনের বিষয়ে প্রশ্ন থাকতে পারে, যে আমরা সম্পূর্ণ কাউন্সিলররা ট্র্যাডিশনালি আমরা দায়িত্ব দিয়ে দিই আমাদের নেত্রীর উপর, উনি সেক্রেটারি নিয়োগ করেন, নির্বাচিত করেন। গণতন্ত্রের কাঠামোবদ্ধ রূপ হলো। কাউন্সিলররা যখন কাউন্সিলরদের নির্বাচন কমিশন গঠন করা হয়, নির্বাচন কমিশনে আবেদন চাওয়া হয় যে কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যখন আবেদন আসে না, যখন বলা হয় যে আমাদের মাননীয় সভানেত্রীর উপর দায়িত্ব দেওয়া হলো, তখন তার কোনো পদ থাকে না প্রতিদ্বন্দ্বিতার ভোটের। এনিওয়ে, আপনার দল সম্পর্কে জানতে চাইবো যে আপনার দলের মধ্যে আপনি ফিল করেন যে দলের মধ্যে গণতন্ত্র আছে? মানে দলের মধ্যে অভ্যন্তরীণ দলের নেতৃত্ব নির্বাচনে, দলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, দলের নীতিগত কোনো অবস্থানের ক্ষেত্রে? দেখুন, আসলে তো আমাদের দেশে রাজনীতির যে প্রক্রিয়া চলছে, কোনো দলে এককভাবে বলতে পারবে না যে আমি সম্পূর্ণভাবে দলের মধ্যে গণতন্ত্র চর্চা করেই আমি দল পরিচালনা করছি। সুতরাং এটা বলতে হবে যে 100% আপনি দিতে পারবেন না বা নাই। তবে যতটুকু আছে ততটুকু আমি অন্তত বলতে পারি যে আমার দলের মধ্যে আমরা একটা নিয়মতান্ত্রিক মিটিংয়ের মধ্যে আমরা আমাদের রেজুলেশন করি, আমাদের প্রস্তাবনা নিয়ে আসি, এবং সর্বশেষ আমরা সেটা আমাদের পার্টির চেয়ারপারসনের কাছে আমরা তুলে ধরি। সেখানে হয়তোবা আমরা যদি এমন কোনো বিশেষ কোনো যে এটা আমাদেরকে করতে হবে বা এই ডিসিশনটা আমাদেরকে নিতে হবে, সেটা আমরা ওনার সহায়তা তখন চাই। তখন উনি একক সিদ্ধান্ত দিয়েই আমাদের সেটা সমাধান করেন বা সিদ্ধান্ত দেন। এই একক সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে ভিন্ন মত দেওয়ার কোনো সুযোগ কি আছে? আমরা কিন্তু একক সিদ্ধান্ত দেওয়ার আগেই কিন্তু আলাপ আলোচনা করি এবং ওনার সঙ্গে একটা ডিসকাশনে যাই, বা আমাদের স্ট্যান্ডিং কমিটিতে সেটা শর্ট আকারে চলে আসে, সেখানে একটা ডিসকাশন হয়। সেই ডিসকাশনে অনেক সময় হয়তোবা সেই ওনার একক সিদ্ধান্তটাকে সবাই মনে করেন যে না এটাই কারেক্ট, সেটার উপরে ডিসকাশন হয়। তো এটাই আমি বলতে পারি যে এই মুহূর্তের জন্য এটা অনেকটা বেটার। শ্যাম ভাই, আপনি একটু বলবেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? মানে রাজনীতির গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? খালেদ ইদানিং এত সরাসরি প্রশ্ন করে বসেন, মাঝে মধ্যে খুব কঠিন কঠিন প্রশ্ন হয়ে যায়। একটা হলো যে একক কোনো সমস্যা বের করা খুব কঠিন, তবে যে আলোচনা দুজন করছিলেন, আমি যদি ওই আলোচনা ধারাবাহিকতায় আসে, আমার কাছে যেটা মনে হয় যে বিকেন্দ্রীকরণের অভাব যেমন সবখানে আছে, রাজনীতিতেও বিকেন্দ্রীকরণের অভাব আছে। এবং এই অভাবের জন্য আমি মনে করি কোনো অবস্থাতেই প্রধান কোনো নেতা বা নেত্রীকে দায়ী করা খুব কঠিন। বিকেন্দ্রীকরণের অভাব যেমন সবখানে আছে, রাজনীতিতেও বিকেন্দ্রীকরণের অভাব আছে। এবং এই অভাবের জন্য আমি মনে করি কোনো অবস্থাতেই প্রধান কোনো নেতা বা নেত্রীকে দায়ী করা খুব কঠিন। আমার সঙ্গে হয়তো অনেক দর্শক দ্বিমত পোষণ করতে পারেন। এই কারণে ঘটনাটা ঘটছে না যে আপনার দলের ভেতরের যদি কাঠামোটা প্রক্রিয়াগতভাবে না হয়, এটা হতে বাধ্য যে একজন বা দুজনের উপর সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বটা পড়ে যায়। আমি যে কথা শুরুতেই বলছিলাম যে রাজনীতি কিন্তু হঠাৎ করে আসাটা নেশার বিষয় না, এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, যে একটা জাতিকে, একটা সময়কে, একটা দেশকে, একটা অর্থনৈতিক গতি প্রকৃতিকে একটা দিক দর্শন দেবে।
এবং সেরকম একটা পরিস্থিতিতে যদি আপনার কাঠামোবদ্ধভাবে এবং একটা সুবিন্যস্তভাবে রাজনীতিক তৈরি না হন, তাহলে তো দায়বদ্ধতা এটা শুধুমাত্র তো খালেদা জিয়া বা শেখ হাসিনার উপর দোষ চাপিয়ে লাভ নেই। আমি মনে করি একই রকম জেলা পর্যায়ে সমস্যা রয়েছে, একই রকম বিভাগ পর্যায়ে সমস্যা রয়েছে। যে উনি যেটা বললেন যে কাউন্সিলররা যদি সরাসরি ভাবে কোন রকম দ্বিমত পোষণ না করেন, কোনো প্রার্থী না দেন, তাহলে কি করার? এবং দ্বিমত পোষণ এই কারণে হচ্ছে না যে আমি যে স্বাবলম্বী ভাববো নিজেকে এবং আমার রাজনৈতিক সিদ্ধান্তটা যে উপরে গেলে টিকবে, সেই আস্থাহীনতাই হয়তো নাই, অথবা দুঃখিত, সেই আস্থাটাই আমাদের তৈরি হচ্ছে না। এবং এই যে এক ধরনের কনফিডেন্স ল্যাক আমাদের মধ্যে, মানে রাজনীতিবিদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করা তো খুব কঠিন কাজ। আপনি অন্যান্য সব পেশাজীবীদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করতে পারেন, কিন্তু রাজনীতিবিদদের কিন্তু খুব কঠিন কাজ, কারণ তিনি আরো জটিল অবস্থার মধ্যে থাকেন। তো এখন একেবারে সে ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে যদি কেন্দ্র পর্যায়ে পর্যন্ত বলি, তিনি যদি ওইভাবে নিজেকে আস্থাবান মনে না করেন যে আমার সিদ্ধান্তটা টিকবে না, তখন বাধ্য হয়ে তিনি যিনি কেন্দ্রের প্রধান আছেন তার উপরে দেবেন। এবং তার মানে কি, দলগুলোর মধ্যে আরো বিকেন্দ্রীকরণ দরকার, এক ধরনের স্বায়ত্ত শাসন প্রয়োজন পড়ে। এবং সবচেয়ে কথা, ডিসিশন গুলো যখন আপনি ওই আস্থার অর্জন করবেন, আমরা কি এই দুই দলের মধ্যে যদি ধরি, একটু পেছনের ইতিহাসে যায়, তাদের মধ্যে কি সিদ্ধান্ত দেয়নি? যদি বেয়ানি ভাইকে বলি যে তার নেতা যখন জিয়া রহমান বেঁচে ছিলেন, তখন কি একেবারেই কেউ ভিন্ন মত পোষণ করেননি? বঙ্গবন্ধুর সময় কি কেউই ভিন্ন মত পোষণ করেননি? বা তারপরে অন্য সরকারগুলোর সময় করেনি? এই পরিমাণটা কমে আসছে কেন দিন দিন? এই কারণেই কমে আসছে যে আমরা যারা রাজনীতি করছি বা যাদেরকে এখন রাজনীতিতে আমরা প্রবেশাধিকার দিচ্ছি, তাদের সেই আস্থা আছে কিনা, এবং তারা কোনো কোনো ক্ষেত্রে আসলে আমাদেরকে এই দিক নির্দেশনা দেবার মতো যথেষ্ট পর্যায়ে আছে। আমরা এই বিষয়টি দুজন রাজনীতিবিদ এখানে আছেন, তাদের কাছে শুনবো। তার আগে একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসি। চট্টগ্রাম প্রতিনিধি শাহনাজ রিটনের সাথে কথা বলছি। রিটন, বর্তমানে বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি এবং কর্মকাণ্ড মোকাবেলা সরকারি দলের যে আচরণ, বা সেটাকে কতটা গণতান্ত্রিক বলে মনে করছে চিটাগাংয়ের লোকজন? খালেদ ভাই, ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে বলে থাকি, আমার ব্যক্তিগত মত যদি শুরুতেই বলি যে বিরোধী দলের প্রতি সরকারের এই যে আচরণ, সেটি অবশ্যই সমীচীন নয়, সেটি আমার ব্যক্তিগত মত। আমি আসলে চট্টগ্রাম মানুষের সাথে কথা বলছিলাম, তাদেরই কি মত, এবং আমি নিজে ব্যক্তিগতভাবেও সেটি মনে করি। তবে খালেদ ভাই, এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অতি সত্য, অতি ধ্রুব একটি ব্যাপার যে যে দল সরকারে থাকবে সেই দল এরকম আচরণ করবে, এবং বিরোধী দল যারা থাকবে তারা এরকম প্রতিবাদ করবে অথবা নীতি কথাগুলো বলবে আর কি। আসলে সবগুলো ঘটনায় একই রকম, অনেকটাই একই রকম। আমি যেমন সম্প্রতি যে ইলিয়াস আলীর গুম হওয়া বলেন, অথবা যে হাইকোর্টে জামিন নিতে যাওয়া বিএনপির শীর্ষ নেতাদের, অথবা বলতে পারেন যে জামিন নেওয়া নিয়ে যে নাটক অথবা হাইড্রামা, পলিটিক্যাল হাইড্রামা, আপনি রিয়েলিটি শো যেটাই বলেন, যে সেটি আসলে মানুষকে নতুন করে একটু হতাশা সৃষ্টি করেছে। এবং তারা মনে করছেন যে আসলে সরকারি দল বিরোধী দল কেউ কাউকে কিন্তু স্পেস দিতে যায় না। আমি চট্টগ্রামে গতকালকে একটি ঘটনার বর্ণনা আপনাকে দিতে চাই। গতকালকে বিএনপির একটি কর্মসূচি ছিল, সেখানে যেভাবে গাড়ি পড়া হয়েছে, অনেকগুলো গাড়ি জ্বালানো হয়েছে, ভাঙচুর হয়েছে, এবং ব্যাপক ভাঙচুর হয়েছে আর কি। সেটি কিন্তু গতকালকে কোনো হরতাল ছিল না, মানে বিরোধী দল এরকম আচরণ করেছে। একইভাবে সরকারি দলের পক্ষ থেকে যে আচরণ হচ্ছে এরকম, তারা বলছেন যে আপনারা ধ্বংসাত্মক কর্মসূচি করবেন না, হরতাল করবেন না, গঠনমূলক সমালোচনা করুন। কিন্তু প্রেস ক্লাবের সামনে যখন বিএনপি অথবা বিরোধী দল যখন একটা মানববন্ধন করতে যায়, সেখানে কিন্তু তাদেরকে ব্যানারটিও ধুতে দেওয়া হচ্ছে না, ব্যানারটিও কেড়ে নেওয়া হচ্ছে। আসলে কেউ কাউকে যেন একটু ছাড় দিতে যায় না, যে এটা মনে হচ্ছে এরকম দুই দলের ক্ষমতায় টিকে থাকার লড়াই অথবা যাওয়ার লড়াই। আমি এই ফাঁকে একটু উদ্ধৃতি উল্লেখ করতে চাই। আমাদের এই অনুষ্ঠানে, আজকের বাংলাদেশের অনুষ্ঠানে, ডক্টর ইয়াহিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানী, তিনি বলেছিলেন যে দুই দলকে যদি এরকম রাষ্ট্রীয়ভাবে অথবা সাংবিধানিকভাবে 5 বছরের জন্য লিখে দেওয়া যায় দেশটা, তাহলে হয়তো এরকম একটা শান্তি আসতো। আমি খাদ্য আপনার মাধ্যমে আরেকটি ব্যাপার একটু দৃষ্টি আকর্ষণ করে, বিশেষ করে শামীম রাজাবের কাছে একটা প্রশ্ন করতে চাই যে জনগণের যে এই যে একটি নার্ভ আছে, সেটি কি আসলে রাজনীতিবিদরা বুঝতে পারেন না? আমি আসলে এনি ভাই অথবা সিফিল ভাই কি কথা বলবেন, আমার একটা ধারণা হয়তো আছে যে তারা দুই দল অবস্থান কি। আমি একটু শামীম রাজা স্যার একটু বিশ্লেষণ চাচ্ছিলাম। খালেদ ভাই। আপনাকে ধন্যবাদ রিটার্ন। আমি কথা বলছি খুলনা প্রতিনিধি শামীম ভাই, নিশ্চয়ই পরে জবাব দিবেন, যে খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদের সাথে। সোহেল, বিরোধী দল বর্তমানে যে আচরণ করছে, সেই আচরণই বা কতটা গণতান্ত্রিক হচ্ছে? মানে জনগণের জন্য, জনগণের কথা, এইচএসসি পরীক্ষার মাধ্যমে মধ্যে হরতাল দেওয়া, বিভিন্ন ধরনের ভাঙচুর করা, খুলনাবাসী কি মনে করছে? হ্যাঁ, ধন্যবাদ খালেদ। আমাদের খুলনাতে সম্প্রতি হরতালের সময় যে ঘটনাগুলো ঘটেছিল, আমরা দেখেছিলাম বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া খুলনাতে কিন্তু হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তো এই সময়ে যেসব পরীক্ষাগুলো ছিল, সেই পরীক্ষাগুলো দিতে পরবর্তীতে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের অনেক বেগ পেতে হয়েছে, এবং তাদের মধ্যে একটা অসন্তোষ লক্ষ্য করা গিয়েছিল। তবে বিরোধী দলের বক্তব্য ছিল এরকম যে যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু তাদেরকে ঘুরে দাঁড়াতেই হয়। তো সম্প্রতি বিরোধী দলের উপর যে নির্যাতন হয়েছে, সেটা আমরা কিন্তু দেখেছিলাম, এবং এখানে কিন্তু তারা কোনো রকম আন্দোলন করতে পারেনি। বিএনপি অফিসটাকে ঘিরে রেখেছিল, এবং সেখানে কোনো নেতাকর্মীকে যেতে দেওয়া হয়নি, যে কারণে মহানগর সভাপতি আমাকে
বলেছিলেন যে আমরা এই অবস্থায় কিভাবে করব। উনি একাই, আমি দেখেছি যে উনি একাই একটি কাফনের কাপড় গায়ে দিয়ে মিছিল করার চেষ্টা করেছিলেন এবং উনি যখন হেঁটে আসছিলেন একা, তখন পুলিশ তার কাছ থেকে কাফনের কাপড়টাও খুলে নেয় এবং তাকে স্কট করে বিএনপি অফিস পর্যন্ত পৌঁছে দেয়। তো এ থেকে প্রমাণিত হচ্ছে যে আসলে বিরোধী দল চাইলেও খুলনাতে কিন্তু সেইভাবে কোনো আন্দোলন গড়ে তুলতে পারে নাই। সোহেল, আপনাকে ধন্যবাদ। আমি কথা বলছি সিলেট প্রতিনিধি মাহবুব রহমানের সাথে। মাহবুব, আপনি শুনছিলেন যে এই বিষয়ে সিলেটবাসীর কি মতামত বা আপনি কিরকম দেখছেন বিষয়টি? ধন্যবাদ খালেদ। আসলে রাজনীতি নিয়ে এখন সাধারণ মানুষ কথাই বলতে চায় না। আমি আজকে কয়েকজনের সাথে কথা বলতে গেছি, তারাই বলেছে যে আসলে রাজনীতি এখন আসলে দলগুলো ছাড়া সাধারণ মানুষের রাজনীতি নিয়ে এত আগ্রহ নাই। আর যে বিষয়টা আছে যে ওই বড় দল যারা ক্ষমতায় যখন যান, ওই ভোট নেওয়া পর্যন্তই জনগণের কথা মনে রাখেন, জনগণ তো সমর্থন করেন, ক্ষমতায় যাওয়ার পরই তারা জনগণের কথা ভুলে যান। সেক্ষেত্রে বিএনপির অবস্থাও যেরকম, আওয়ামী লীগের অবস্থাও সেরকম। তারপরে সুশীল সমাজের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছে, রাজনীতিবিদ এখন আসলে রাজনীতিবিদরা রাজনীতি করছেন না, রাজনীতি করছেন ব্যবসায়ীরা, টাকার বিনিময়ে তারা মনোনয়ন নিচ্ছেন, তারা সংসদে যাচ্ছেন না, যে কারণে আসলে তাদের চিন্তাটা টাকারই, কিন্তু জনগণের প্রতি তাদের কোনো চিন্তা ভাবনা নেই এবং জনগণকে তারা কিছু দিচ্ছেনও না। আর বড় দলগুলো সাধারণত ওই মনোনয়ন দেওয়ার সময় যদি রাজনীতিবিদদের কে মনোনয়ন দেয়, তাহলে হয়তো রাজনীতির কোনো পরিবর্তন আসতে পারে এবং দলের ভিতরে যদি তাদের গণতন্ত্র চর্চা শুরু না হয়, এখনই যদি শুরু না হয়, তাহলে হয়তো সামনের দিকে রাজনীতি আরো ভয়ঙ্কর হতে পারে। খালেদ, আর আপনি জানেন যে সিলেট হচ্ছে এমিলিয়া সেলি, যিনি কিছুদিন আগে নিখোঁজ হয়েছেন, তার ঘটনা নিয়ে সিলেটবাসীর মধ্যে অনেকটা ক্ষোভ আছে সরকারের প্রতি এবং দেশের আইন শৃঙ্খলার প্রতি অনেকটা ক্ষোভ আছে এবং সরকারও যা করেছে। এই আপনি জানেন ইলিয়াস আলীর বিষয়টি নিয়ে সারা দেশে 4 দিন হরতাল হলো, সিলেটে 5 দিন হরতাল হয়েছে এবং এই হরতালের কারণে একটি উপজেলা এবং বিভাগীয় শহরের 12,000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং হরতালের যে ভাঙচুর এবং অগ্নিসংযোগ যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই কারণে 12,000 নেতাকর্মী দের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে বিএনপি কিন্তু এখন কোনো ধরনের মিছিল সমাবেশে অংশগ্রহণ করতে পারছে না। বলতে গেলে বিরোধী দলের অনেকটা। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে একটি বিষয় নিয়ে আলোচনা করবো, জনগণ আস্থা হারিয়ে ফেলছে রাজনীতিবিদদের উপর। এই বিষয়ে রাজনীতিবিদরা কি বলছেন, আমরা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। আমি জনাব ইসরাফিলের কাছে জানতে চাইবো যে রাজনীতি নিয়ে জনগণ যে আস্থা হারিয়ে ফেলছে, এরকম কখনো মনে হয় কিনা আপনার? মূল বিষয়টা কোন জায়গায় খালিদ ভাই, রাজনীতিটা এখন যারা একেবারে পরিপূর্ণ রাজনীতিবিদ তাদের হাতে নাই। পরিপূর্ণ রাজনীতিবিদ কিরকম ইসরাফিল ভাই? যারা সম্পূর্ণ একেবারে মনি প্রাণী মননী চলায় ফিরায় কথাবার্তায় যারা রাজনীতিবিদ, রাজনীতির সাথে যারা রাজনীতির কাছে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদের হাতে রাজনীতিটা নাই। এই কারণে জীবন উৎসর্গ করবে কেন কেউ? কেন? এটাতে তো কোনো সওয়াব নাই। না, রাজনীতি মানেই তো ত্যাগ, রাজনীতি মানেই তো উৎসর্গ। এরকম তো মনে হয় না আমাদের। এই আমি সেটাই করছি, সেই জায়গাটাতে রাজনীতি নাই বলেই রাজনীতিটা সঠিক পথে চলছে না এবং জনগণ রাজনীতিবিদদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন, এটাই স্বাভাবিক। তবে প্রকৃত যারা রাজনীতিবিদ তাদের সম্মান, তাদের শ্রদ্ধা জায়গাটা কিন্তু জনগণের কাছে এখনো আছে। বর্তমানে যারা রাজনীতি করছেন তাদের মধ্যে প্রকৃত রাজনীতিবিদ 2-1 কথা শুনি। আমি তোফায়েল ভাইয়ের কথা বলবো, মতিয়ার চৌধুরীর কথা বলবো, আমি আমাদের মন্ত্রিসভায় 19 সদস্য যারা আছেন, সাহারা খাতুনের কথা বলবো। সারা জীবন দলই করেছে, অন্য কোনো কিছু করেনি। আমি রাজনীতি করি, আমি ব্যবসা করি, আমি আরো অনেক কিছু করি। আসলে কি আমি রাজনীতিবিদ হতে পারবো? সেই জন্যই বলছি, রাজনীতিটা যখন এই পথ হারাচ্ছে, মূলত যখনই রাজনীতি বহির্ভূত লোকদের হাতে চলে যাচ্ছে নিয়ন্ত্রণটা, তখনই রাজনীতি পথ হারাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমি এই জন্যই বলি যে আমাদের রাজনীতির মূল চ্যালেঞ্জটা এখন জনগণের আস্থা অনাস্থার জায়গাটা নির্ভর করছে যে রাজনীতি কতটুকু রাজনীতিবিদদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সেই জায়গায়। আমি জনাব শহীদুদ্দিন চৌধুরী এর কাছে আসবো একই প্রশ্ন নিয়ে, যে জনগণ যে রাজনীতিবিদদের উপর বা রাজনীতির উপর আস্থা হারিয়ে ফেলছে, সেটি আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি আমাদের একজন দর্শক একটি মন্তব্য পাঠিয়েছেন, দর্শকের নামটি আবার হারিয়ে ফেললাম আমি, গুরুত্বপূর্ণ মত আমি পরে খুঁজে বের করবো। উনি বলেছেন যে আপনাদের এসব আলোচনা বাদ দিয়ে 2 নেত্রীকে আলোচনায় বসান, দেশের সংকট তার ছাড়া আর কোনো উপায় নেই। আপনি প্রথমটি যদি রাজনীতি নিয়ে জনগণ আস্থা হারিয়ে ফেলছে কিনা?
জি, আসলে আস্থা হারালে চলবে না, এটা মানে মনের মধ্যে অনেক ক্ষোভ দুঃখের জন্যই হয়তো এই কথাটা আমাদের চলে আসে সাধারণ শ্রোতা বা দর্শকদের থেকে বা সাধারণ মানুষ থেকেও চলে আসে। খুবই স্বাভাবিক, দেশের যে পরিস্থিতি আজকে চলছে। তবে আস্থা হারালে চলবে না, কারণ রাজনীতিবিদদেরকেই দেশ পরিচালনা করতে হবে বা রাজনীতি টিকে রাখতে হবে। তা না হলে সেই অনির্বাচিত সরকার আস্থা হারালে চলবে না, কারণ রাজনীতিবিদদেরকেই দেশ পরিচালনা করতে হবে বা রাজনীতি টিকে রাখতে হবে। তা না হলে সেই অনির্বাচিত সরকার যদি চলে আসে তাহলে আরো খারাপ হয়ে যায়। সুতরাং আমাদের উত্তরোত্তর আমরা যেন শুদ্ধ হই বা আমাদের সুস্থ রাজনীতি যেন থাকে, পজিটিভ রাজনীতি যেন থাকে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিশেষভাবে। আর তবে আমি চিন্তিত এই কারণে, দেখুন একজন আমাদের মাননীয় সংসদ সদস্য ইসরাফিল ভাই যেটা বলেছেন যে রাজনীতিবিদদের হাতে তো আসলে খুব একটা রাজনীতি নাই, এইভাবে তো বলেছিলেন যে এটা অনেকটা এইভাবে বলেছেন এই কারণে যে অনেক বড় বড় ব্যবসায়ী বা রাজনীতিবিদদের বাহিরে যারা আজকে রাজনীতিকে আমলা কন্ট্রোল করছেন, তারা চলে আসার কারণে সঠিক যিনি রাজনীতি করবেন তার নেতৃত্ব কিন্তু আজকে হুমকির সম্মুখীন। সে কিন্তু সঠিক রাজনীতির জায়গা নেই এবং সঠিকভাবে সে ইমপ্লিমেন্ট করতে পারছে না বা আমাদের জাতিকে বা দেশবাসীকে অনেক কিছু দিতে পারছে না, সঠিক রাজনীতি তুলে ধরতে পারছে না। তো সুতরাং সেই জন্য আমি চিন্তিত আরো এই কারণে যে আজকে যখন একজন রাজনীতিবিদ আমরা গুম হচ্ছি বা রাজনীতিবিদদের বাহিরেও সাধারণ মানুষ ব্যবসায়ী গুম হচ্ছে, এটা একটা চিন্তার ব্যাপার। পাশাপাশি আমরা যারা রাজনীতি করি, আমার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির আদর্শগত পার্থক্য আছে বা অন্য রাজনীতির আদর্শগত পার্থক্য আছে, অমত আছে, মিল আছে বা সেখানে মতামত আসবে, কোনটা নেওয়া হবে কোনটা নেওয়া হবে না সেটা বিশ্লেষণের ব্যাপার, সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আমি যখন একটা প্রটেস্ট করব, আমি যখন এটা তুলে ধরবো, আমি যখন এটা আলোচনা করব, সেই মুহূর্তে যদি আমাকে এইভাবে সরাসরি আঘাত করা হয় বা মামলা দিয়ে সেটা কোর্টের আঙ্গিনে আমাকে যেতে বাধা দেওয়া হয়, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, ডিবি দিয়ে, এসবি দিয়ে আমাকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে চিন্তার ব্যাপার। এনিওয়ে আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসলে আসতেই চাচ্ছিলাম, কিন্তু অনেক আলোচনা হয়েছে থেকে আসছে। আপনারা যে আন্দোলনের প্রক্রিয়াটি নিলেন, হরতাল এইচএসসি পরীক্ষার মধ্যে, এবং আপনারা একটি ঘোষণা দিলেন অমুককে না পাওয়া পর্যন্ত আমরা এই হরতাল চালিয়ে যাব, সেটা কতটা মানে সাধারণ মানুষের কথা আপনি ভাবলেন? খুবই সুন্দর কথা বলছেন এবং সে অনুযায়ী আমি বলি, আমি কি কন্টিনিউ হরতাল চালিয়েছি? চালাই নাই। আন্দোলনের একটা পার্ট আছে, ধারাবাহিকতা আছে। সাংঘাতিক রকম দমন পীড়নের মধ্যে না গেলে আপনাদের থামানো যেত না। না, আন্দোলন একটা ভাইব্রেশন আছে, স্টেপ বাই স্টেপ আন্দোলন হয়। আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি, ওনাদের বিরুদ্ধে 96 থেকে 2001 আন্দোলন করেছি। আমি যে পুরা 5 বছরে ওনাদের মতো 173 দিন হরতাল দিয়ে দিব সেই কথা বলে কিন্তু আন্দোলন করা যাবে না। আন্দোলন করতে হলে আমাকে আজকে 5 দিন, আমি 2 দিন হরতাল দিলাম, 3 দিন দিলাম, আবার আমাকে অন্য প্রোগ্রামে যেতে হবে, গণমিছিলে যেতে হবে, আমি গণমিছিলে গেলাম, গণমিছিলে আমাকে আজকে ব্যারিকেড দিয়ে দিল, আবার কালকে আমি চিন্তা করব যেহেতু আমার মত এবং পথকে তারা রুদ্ধ করে দিয়েছে, আমার কথা বলার অধিকার থেকে আমাকে বিচ্যুত করছে, তখন আমার আপনার দলের দেওয়ালে যে আমাদের একজন সাংবাদিক সিলেট থেকে যেটা বললেন যে দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন তো আমার আর বিকল্প থাকবে না, তখন যে আমি ডিস্ট্রাকটিভ হরতালের মতো কঠিন কর্মসূচি যেতে বাধ্য হচ্ছি। রাইট, তার মানে এই নয় যে আমি কন্টিনিউ একদম এখনই। আপনার দলের ভারপ্রাপ্ত মহাসচিব বক্তব্যে বলেছিলেন যতদিন পর্যন্ত ইলিয়াস আলীকে না পাওয়া যাবে ততদিন পর্যন্ত লাগাতার। আমরা রাজনীতিতে আমি কৌশল অবলম্বন করি, আমি সরকারি দলকে, মানে আপনাদের কথা এত সিরিয়াসলি নেওয়ার কিছু না, সিরিয়াসলি নিতে হবে। আমি সরকারি দলকে বাধ্য করছি যে আমার দাবি মেনে নাও, আমার দাবি যদি মেনে না হয় আমি এই কর্মসূচিতে যাব। এই চাপ তো আমাকে অবশ্যই তার উপরে সৃষ্টি করতে হবে এবং সেই অনুযায়ী আমি আজকে কন্টিনিউ হরতাল করব না। কিন্তু যদি আমি দেখি যে তারা তাদের সেই পথ থেকে সরে আসতেছে, তখন একটা পর্যায়ে তখন কিন্তু আমাকে কন্টিনিউ হরতাল দেওয়া ছাড়া বা অন্য কোনো ডিস্ট্রাকটিভ প্রোগ্রাম ছাড়া আমার কোনো বিকল্প থাকবে না। আমার এটা খুব জানতে ইচ্ছা করে যে হরতাল দিলে মানে সরকার কেন বিব্রত? হরতাল দিলে তো সরকারের ভালো লাগার কথা। এই প্রশ্নটা আমি একটু আবার ফিরে আসছি। জনাব শামীম রেজা, আমাদের চট্টগ্রাম প্রতিনিধি বলছিলেন যে জনগণের যে নার্ভ বা পালসটা এটা বুঝতে পারে না কেন রাজনীতিবিদরা। আর মানে যে খালেদ, পুরো যে আলোচনা আমরা করছি যে কনফিডেন্সের অভাব, রাজনীতিতে অনাগ্রহ, তার সাথেই কিন্তু বিষয়টা জড়িত। এখন রাজনীতিতে অনাগ্রহ থেকেই কিন্তু এই শব্দটাগুলো আসে যে জনগণের পালস কেন বুঝতে পারছে না। তো এই রাজনীতিবিদই 54 সালে জনগণের পালস বুঝতে পারলো,
এই রাজনীতিবিদরা 69-এ পালস বুঝতে পারলো, বা 70-এ পালস বুঝতে পারলো, 71-এ বুঝতে পারলো, 90-এ বুঝতে পারলো, হঠাৎ করে জনগণ এবং রাজনীতিবিদদের মাঝে কি হলো যে পালস বুঝতে পারছে না? আমার কাছে মনে হয় কি যে রাজনীতির প্রতি অনাগ্রহের দুটো কারণ থাকে। একটা হচ্ছে খুব উন্নত রাষ্ট্রে যে সমস্ত যে নাগরিক যে সুবিধাগুলো, যে সোশ্যাল ওয়েলফেয়ার বেনিফিটস গুলো, সেটা এতভাবে নিশ্চিত এবং সার্ভিস ডেলিভারি গুলো এত উন্নত যে রাজনীতিতে কে কি করলো না করলো ওটা আমার মাথা ব্যথা নেই। আর একটা ঘটে, ডিপলিটিসাইজেশনটাকে যখন প্রমোট করা হয়, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের মধ্যে যত বেশি বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে অনুপ্রেরণা দেওয়া হয়েছে, সেই সমভাবে রাজনীতিতে আগ্রহের প্রণোদনা সৃষ্টি করা হয়নি। এখন একটা রাষ্ট্রে তো আমরা আশা করতে পারি না যে বাংলাদেশের 15 কোটি মানুষের সক্রিয় রাজনীতি করবে, হয়তো সক্রিয় রাজনীতি করবে 10 লাখ, কথার কথা। বাকি ব্যক্তিরা তাদেরকে সমর্থন দেবে, তাদের এজেন্ডাকে সমর্থন দেবে। এখন যে কথাটা বলছিলাম যে প্রণোদনা নিয়ে, যে আগ্রহ নিয়ে আমরা ডিপলিটিসাইজেশনের প্রক্রিয়াটা করেছি, ঠিক একইভাবে আমি যদি প্রধান দুটো রাজনৈতিক দলের কথা বলি, সম্ভবত তাদের দিক থেকে কিছু ক্যাম্পেইনেরও প্রয়োজন ছিল। আমরা তো প্রয়োজন মনে করিনি, এর আগে হয়তো আমাদের ক্যাম্পেইনের প্রয়োজন ছিল না। এখন যে প্রশ্নটা উনি করছেন যে জনগণের পালস কেন বুঝতে পারছেন, এখন জনগণের পালসের আগে কিভাবে কেন্দ্র বুঝতো? তার মাঠ পর্যায়ে নেতা কর্মীদের দিয়ে, তার তৃণমূলের নেতা কর্মীদের দিয়ে। এখন তাহলে হাত দিতে হবে যে তাহলে কি তৃণমূলের সঠিক লোক নাই, সেক্ষেত্রে সঠিক তথ্য দেয় না। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে আমাদের অসংখ্য কনফ্লিক্টিং ইন্টারেস্ট তৈরি হচ্ছে, এবং রাজনীতিবিদদের মধ্যে মধ্যস্বত্বভোগী তৈরি হচ্ছে। এবং রাজনীতির মধ্যে মধ্যস্বত্বভোগী তৈরি হতে ঠিক অর্থনীতিতে যেমন আসল তথ্যটা পাওয়া যায় না, যেমন বলে যে ওর কারণে দাম বেড়ে গেল, ঠিক একই রকম ভাবে আমার কাছে মনে হয় দুটো দলের মধ্যেই এমন কিছু মধ্যস্বত্বভোগী তৈরি হচ্ছে যে যারা জনগণের পালসটা কেন্দ্র পর্যন্ত আসতে দেয় না। চূড়ান্ত সিদ্ধান্ত তো কেন্দ্র থেকেই হবে, নীতি নির্ধারণ তো আর একেবারে ওয়ার্ড পর্যায়ে হওয়া সম্ভব না। এবং এইটা না হওয়ার কারণে এই ঘটনাটা ঘটছে। আমি একটা আমার ব্যক্তিগত উদাহরণ দিই। আমরা ছাত্র অবস্থায় প্রিন্সটন ইউনিভার্সিটিতে গিয়েছিলাম ওয়ার্ল্ড ডিবেট করতে। তো ক্লিনটন তখন রাষ্ট্রপতি। তো ক্লিনটন আমাদের একটা বাণী লিখে পাঠিয়েছিলেন যে হোয়াট ইজ ডেমোক্রেসি, এই বিষয়। তো আমার স্পষ্ট মনে পড়ে, আমি অনেক জায়গায় উদ্ধৃত করেছি কথাটা। খুব সিম্পল ভাবে রাষ্ট্রপতি ক্লিনটন এরকম লিখছেন যে গণতন্ত্র হলো যে সরকার কি করতে চায় এটা জনগণ বোঝে, আর জনগণের কি আশা আকাঙ্ক্ষা সেটা সরকার বোঝে। আমরা যদি ওই প্রক্রিয়া, আমার মনে উত্তরটা এটাই হবে যে আমাদের সম্মত ওই প্রক্রিয়াটা হয় পুনরুদ্ধার করতে হবে, আর না হলে প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে হবে যে জনগণ যেটা চায় সেটা সরকারের কাছে কোন রকম, আমি শব্দটা কোট আনকোট বলি, যে আমলাতান্ত্রিক জটিলতাটা ছাড়া এবং কোন রকম ডিস্টোরশন ছাড়া, বিকৃতি ছাড়া এটা সরাসরি ওই রাজনৈতিক দলের কাছে বা সরকারের কাছে পৌঁছায়। এবং একই সঙ্গে খালেক আমি খুব দ্রুত বলছি যে একই সাথে সরকার কি করতে চায় সেটা যত জটিল ফর্মুলা হোক, যত কঠিন ফর্মুলা হোক, সেটা সরলীকরণ করে আবার জনগণের কাছে ফিডব্যাক যাওয়ার প্রক্রিয়াটা, এটাই আমার মনে হয় সম্ভবত যে এই পালস বোঝা না বোঝার একটা বড় কারণ। আমরা একটি বিরতি নেব, বিরতির পর জনাব ইসরাফিল হোসেনের কাছে শুনবো, যে সরি ইসরাফিল আলমের কাছে শুনবো যে আমাদের একজন দর্শক জাহিদ, উনি বলছেন যে রাজনীতি, মানে আপনার উদ্দেশ্যে বলছেন যে রাজনীতিবিদদের হাতে নেই যে বললেন, এর জন্য কি আপনারা নিজেদের দায়ী মনে করেন কিনা? এর সঙ্গে আমি একটি প্রশ্ন যুক্ত করতে চাই যে না, এটা আসছে যে আওয়ামী লীগ এবার ক্ষমতা এসেছে 3/4, মানে সংসদের 3/4 আসনের বেশি ক্ষমতা নেই। তারপরও আমরা দেখলাম যে অনির্বাচিত ব্যক্তিদেরকে মন্ত্রীর পদমর্যাদায় 7 জন আছেন, যাদেরকে সরকারের অনেকাংশে নির্বাচিত করছেন। যে আমলাতান্ত্রিকতার কথা আমরা বলছি সেটা অনেকটা এটাকে সাপোর্ট করছে কিনা? আমরা একটু বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। বিরতির পর ফিরলাম। আজকে বাংলাদেশে জনাব ইসরাফিলের কাছে জানতে চাইছিলাম যে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে রাজনীতিবিদদের হাতের বাইরে চলে গেছে, সেই ক্ষেত্রে আপনাদের দায় আছে কিনা। আমি একটি প্রশ্ন যুক্ত করেছিলাম যে কেন এত অনির্বাচিত ব্যক্তিরা দেশ চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশাপাশি আরেকটি প্রশ্ন চলে এসেছিল জনাব শামীম রেজার কথায় যে আপনাদের তৃণমূলের রাজনীতির অবস্থাটা কেমন। এই তিনটি বিষয়ে যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলতেন। আসলে রাজনীতিবিদদের হাতে রাজনীতির অ্যাবসলিউট কন্ট্রোল না থাকার জন্য দায়ী আমাদেরকে করাটা সঠিক হবে না। এই জন্যই আমাদের রাজনীতিবিদদের রাজনীতিটা চলে গেল অরাজনৈতিক লোকদের হাতে সামরিক শাসনের ভিতর দিয়ে, এবং নির্বাচিত পন্থায় যখন রাষ্ট্র ক্ষমতা দখল এবং পরিচালনার প্রক্রিয়া শুরু হলো, তখনই কিন্তু বিরাজনীতিকরণের ধারা শুরু হয়েছে। তখন রাজনীতিবিদরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের হাত থেকে রাজনীতি নিয়মটা অন্য জায়গায় চলে গিয়েছে, এবং গণতন্ত্র চর্চার সুযোগ কিন্তু খুব বেশি আমরা পাইনি। যখনই গণতন্ত্র একটা ভালো জায়গায় এসেছে তখন কিন্তু ইন্টারভেনশন এসেছে বিভিন্ন জায়গার থেকে। আর একটা বিষয়, ওই সময়টাতে ব্যবসায়ী, আমলা এবং শিল্পপতিদের এত বেশি অংশগ্রহণ বেড়েছে রাজনীতিতে, যে কারণে প্রকৃত রাজনীতিবিদরা অসহায় হয়ে গেছে অর্থের কাছে। আর অর্থের প্রয়োজনটাই বেড়ে গেল হঠাৎ করে রাজনীতিতে। তখনই কিন্তু রাজনীতিবিদরা যারা ছিল তারাও নীতিহীন অর্থনৈতিক লোভের দিকে কিন্তু ধাবিত হতে গেল, বাধ্য হয়ে অস্তিত্ব রক্ষার জন্য।
আর যারা পারলো না তারা কিন্তু রাজনীতি থেকে ঝরে পড়ে গেল। এটা একটা বড় সমস্যা। আর আপনি যেটা বলেছেন যে রাজনীতি যদি কিছুদিন এইভাবে ওই আপনার কনস্টিটিউশনাল চেঞ্জ অফ পাওয়ারটা যদি ঠিক করতে পারে, আমরা ভোটের মাধ্যমে রাজনীতি ক্ষমতার পরিবর্তন, তাহলে দেখবেন এই ব্যবসায়ী রাজনীতিবিদ, আমলা রাজনীতিবিদদের কিন্তু বেশি দিন টিকে থাকা রাজনীতি খুব কঠিন হয়ে যাবে। কারণ রাজনীতিবিদরা যে কষ্ট করতে পারে, তারা যেভাবে ত্যাগ করতে পারে, তারা যেভাবে ধৈর্য ধারণ করতে পারে, এটা কিন্তু অন্য পেশার মানুষের পক্ষে কিন্তু এটা সম্ভব না। আপনি দেখবেন আর 2-3টা নির্বাচন এরকম হলে দেখবেন কষ্ট করতে পারে, তারা যেভাবে ত্যাগ করতে পারে, তারা যেভাবে ধৈর্য ধারণ করতে পারে, এটা কিন্তু অন্য পেশার মানুষের পক্ষে কিন্তু এটা সম্ভব না। আপনি দেখবেন আর 2-3টা নির্বাচন এরকম হলে দেখবেন অনেকেই ঝরে পড়ে যাবে। এখন তো ব্যবসায় অনেক আছে পার্লামেন্টে, আগামী নির্বাচনে দেখবেন অনেক ব্যবসায়ী ফেল করবে, অনেক ব্যবসায়ী নমিনেশনই নেবে না। ব্যবসায়ীদের সংখ্যা কি কমছে? বাড়ছে, কিন্তু এবারে বেড়ে গেছে। এরপরে গিয়ে কমবে কেন? কি এমন রাজনৈতিক মোড়ের মধ্যে আমরা আসলাম যে এখন থেকে কমা শুরু করবে? নির্বাচনের মাধ্যমে। কারণ ব্যবসায়ীরা, 4টি নির্বাচন তো হলো, ব্যবসায়ী প্রকৃত ব্যবসায়ীরা তো জনগণের সাধারণ মানুষের কাছাকাছি ওইভাবে আমরা যেভাবে যেতে পারবো ওরা সেভাবে যেতে পারবে না, যে কারণে আস্থা নষ্ট হবে, জনগণের সমর্থন পাবে না। নষ্ট হচ্ছে না 91, 96, 2001, 2008 এর নির্বাচনে আমরা কিন্তু এরকম আস্থা নষ্ট হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। না, আপনি দেখবেন ব্যবসায়ীরা, অনেক ব্যবসায়ী এমপি মন্ত্রীরা কিন্তু ফেল করতে আসতে পারছে না। 2জন ব্যবসায়ী আসছে না, নতুন আরো 8জন ব্যবসায়ী আসছে। ওই যে ওয়ান টাইম হয়, অধিকাংশ ব্যবসায়ী আমলারা কিন্তু ওয়ান টাইম হয়, বেশি দিন কিন্তু থাকতে পারে না। আর একটা বিষয় যেটা বললেন, আমরা তৃণমূল পর্যায়ে আমাদের দলীয় অবস্থান, যেমন আমি ওয়ার্ড সম্মেলন, ইউনিয়ন সম্মেলন করছি, তো এটা ডিপেন্ড করে ওই নেতার উপর। যে নেতা তৃণমূলে ভালো কাজ করবে, জনগণের সাথে ইন্টারাকশন বাড়বে, তার অবস্থান ভালো হবে। আর যে নেতা ভালো ইন্টারাকশন করবে না, জনগণের সাথে সম্পর্ক রাখবে না, তার দলের এবং তার অবস্থান দুর্বল হবে। এটা ডিপেন্ড করে, এটা আপেক্ষিক বিষয়টা। এনি ভাইয়ের কাছে আসছিলাম যে এনি ভাই, আমার একটু ব্যক্তিগত কৌতূহল যে আসলে সাধারণ জনগণ বলতে আমরা যে সাধারণ জনগণ বলি, তারা কেন রাজনীতি করে? আপনি কি একটু বলবেন যে বা আপনাদের সমর্থন করে, স্লোগান দেয়, মিছিল করে, আপনাদের সঙ্গে আসে, কেন করে? দেখুন, সাধারণ মানুষ যারা আছে তারা সমর্থন করে, কিন্তু সমর্থন করতে গেলে তো তাদের অনেকটা পথে, অবশ্যই তাদের ঘন্টার পর ঘন্টা মাঠে বসে থাকে, তারা দেখে, তাদের আলোচনা পর্যালোচনা করে। দুই পার্টি না, আজকে হয়তো সরকারি দল বিরোধী দলকে নিয়েই বেশি আলোচনা করে যে তাদের রাজনৈতিক আদর্শ কি বা তাদের ভূমিকা কি, তারা কতটুকু জনগণের পাশে দাঁড়িয়ে কথা বলছে বা জনগণের পক্ষে কথা বলছে, সেই হিসাবে সমর্থনটা আসে। আর যারা সরাসরি মানে মিছিল মিটিংয়ে সম্পৃক্ত হয়, মানে বিশেষ সব সময়, তারা হলো দলের কর্মী। তারা একদম দলকে সমর্থন করতে করতে তারা একদম কর্মী লেভেলে চলে আসে, তখন গিয়ে মিছিল মিটিং এর সম্পৃক্ততায় চলে আসে। আর সমর্থন এটা ভোটের সময় আমরা দেখি যে একটা পার্সেন্টেজ। আমি কর্মীদের কথা বলছি, যারা এই যে সক্রিয় সমর্থক, তারা কিসের আশায় এই সক্রিয় সমর্থনটা দেয়? নাকি তারা বেকার, তারা কর্মহীন? আমি নিজেকেই বলি, আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমি তো আর এত রাজনীতি বুঝি না। আমি দেখলাম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আমার লক্ষ্মীপুরে একটা খাল খননে যাচ্ছেন, স্কুল থেকে আমাদের সবাইকে নিয়ে গেল যে খাল খননে যাওয়ার জন্য। তো খাল খননে গিয়ে আমরা জিয়া রহমানের সঙ্গে বসে একসঙ্গে খাল কাটলাম এবং তার সঙ্গে গল্প করলাম, হাত মিলালাম এবং খাওয়া দাওয়া করলাম। এই যে তার প্রতি যে আমার একটা রেসপেক্ট, এটাই কিন্তু আমাকে উদ্বুদ্ধ করেছে তার প্রতি। ঠিক একজন এক একভাবে উদ্বুদ্ধ হচ্ছে রাজনীতিতে। কেউ খালেদা জিয়ার নেতৃত্ব দেখে, কেউ জিয়া রহমানের নেতৃত্ব দেখে, জিয়া রহমানের আদর্শ দেখে, কেউ তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড গুলো দেখে, একজনে এক একভাবে উদ্বুদ্ধ হচ্ছে রাজনীতিতে। আমাদের একজন দর্শক রাজিন বলেছেন যে বিরোধী দলের কাছে তার আবেদন আপনার মাধ্যমে, যে সেটা হচ্ছে যে হরতাল না করে আপনারা অন্যরকম কোনো কিছু করুন, যেমন আপনারা অনশন করতে পারেন, যেমন আপনারা এমন কিছু করতে পারেন যাতে সাধারণ জনগণ। হরতাল কিন্তু আমাদের মেইন প্রোগ্রাম না, কখনো মেইন প্রোগ্রাম ছিল না। গত 3 বছরে আমরা কিন্তু খুব একটা হরতালে যাই নাই। আমি একটু আগেও বলেছি বা অনেক সময় আমরা বলি যে সরকারি দল এমন কোন কর্মকাণ্ড বিরোধী দলের প্রতি করবেন না, এমন কোন আচরণ করবেন না, আমাদের মত এবং পথকে রুদ্ধ করে দিবেন না যে আমরা কঠিন এবং কঠোর কোন প্রোগ্রামে চলে যাই। তবে 11th আওয়ারে আমাদের যদি সেই প্রক্রিয়ায় চলে যেতে হয়, আমরা কিন্তু হয়তোবা যেতে পারি। আমরা কিন্তু স্টিল খুব একটা চিন্তা করছি না যে হরতাল দিয়ে সাধারণ মানুষের খুব ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটবে বা মানুষের ক্ষতি হবে, সেদিকে আমরা যাচ্ছি না এবং যাওয়ার কোনো পলিসি আমাদের নাই।
আপনি আবারও আপনার কাছে প্রথম প্রশ্নটি নিয়ে ফিরে আসি জনাব শামীম রেজা, যে রাজনীতির লক্ষণ এবং লক্ষ্য আপনার কাছে আসলে কিরকম মনে হয়? আপনি খুব আশাবাদী বাংলাদেশের রাজনীতি নিয়ে? আমি তো আশাবাদী। এই এত ঘাত প্রতিঘাতের পরেও এই যে 4টি গণতান্ত্রিক সরকার আপনি পেলেন, সে নির্বাচনের মাধ্যমেই তো পেলেন। এবং আমার কাছে যেটা মনে হয় যে এই অপেক্ষাকৃত দুজন তরুণ রাজনীতিবিদ আমাদের এখানে আজকে যারা বললেন, দেখুন দুজনের কিন্তু মূল লক্ষ্য খুব একটা আলাদা না, এবং সবাই জনকল্যাণ করতে চান, দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। আমার কাছে খালেদ মনে হয় যে বাংলাদেশের যে ঐতিহাসিক আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, আমাদের যে সাংস্কৃতিক আচরণ এবং আমাদের যে নৃতাত্ত্বিক যে আচরণ, তাতে আমার মনে হয় যে রাজনীতি এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি ঘুরে ফিরে আমাদের আস্থা চলে আসে। আমরা মানুষ সময় মান অভিমান করি এবং একটু বিচ্যুত হয়ে একটু সরে যাই, কিন্তু দেখেন আবার সেই ঘুরে ফিরে কিন্তু আমরা সেই নির্বাচনের সংস্কৃতির মধ্যে আসতে চেষ্টা করি। এবং যদি আমাদের ওই দর্শকের এই কথাই বলি যে সেই 5টা যদি রাজনীতিবিদরা বুঝতে পারেন যে লোকগুলো আমাকে নির্বাচিত করে সেই লোকগুলো আবার অভিমান করে আমার থেকে সরে যেতে চায়, আবার তারই কোনো সংকটময় মুহূর্তে সে কিন্তু আবার আমাকে ফিরিয়ে আনতে চায়, তার মানে এই যে মাঝের যে মিসিং লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো রাজনীতি এবং রাজনৈতিক নেতৃত্বকেই পূরণ করতে হবে। এবং আমার মনে হয় যে আমরা যে ধারায় এগোতে চাই সেটা তো আর আমাদের অবশ্যই 20 বছর বা 30 বছর আগের বাংলাদেশ নাই। আমাদের বাণিজ্যের কথা চিন্তা করতে হয়, আন্তর্জাতিক সম্পর্কের কথা চিন্তা করতে হয়, ওনারা যে সমুদ্র সীমা নিয়ে কাজ করছেন তার বিষয়ে আমাদের চিন্তা করতে হয়, বিরোধী দলের দাবি দেওয়া আছে তার বিষয়ে আমাদেরকে ভাবতে হয়। এবং এই ভাবনা কিন্তু শুধুমাত্র অ্যানি ভাই বা ইসরাফিল ভাইয়ের না, এটা একদম সাধারণ মানুষের, একজন গার্মেন্টস কর্মীর, একজন সাধারণ শিক্ষক হিসাবে আমার, একজন টেলিভিশন কর্মী হিসাবে আপনার, প্রত্যেকের। কিন্তু আমার মনে হচ্ছে যে কোনো একটা কারণে যেটুকু আমাদের যোগসূত্রিতার ঘাটতি তৈরি হচ্ছে, এই অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব এবং ভবিষ্যতে যারা আসবেন, আমার মনে হয় যে লক্ষ্য খুব স্পষ্ট। আমাদেরকে একটা পর্যায়ে এগিয়ে যেতে হবে, আমাদেরকে স্টেবল হতে হবে বাংলাদেশকে, এবং আমরা যে দাবি করি যে জাতি হিসাবে, দেশ হিসাবে আমরা যে অবদান এখানে আঞ্চলিক ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রাখতে পারবো, এই সম্ভাবনাগুলো অনেক আমরা হারিয়েছি। আমার মনে হয় যে আর আমাদের হারানো উচিত হবে। আপনি যদি রাজনীতির যত দোষত্রুটি থাক, যত সমস্যায় থাক, রাজনীতির বিকল্প অধিকতর সুন্দর এবং গঠনমূলক রাজনীতি। রাজনীতির মধ্যে আমাদের থাকতে হবে, রাজনীতিকেই আমাদের অবলম্বন করতে হবে এগিয়ে যেতে, এবং কিভাবে আমাদের রাজনৈতিক মূল্যবোধ এবং গুণাবলীকে আরো উন্নত করা যায় সেই জন্য আমাদের কাজ করা দরকার। মান অভিমান করে রাজনীতি থেকে মুখ ফিরে কোনো লাভ হবে না। আমি বিশেষভাবে জনগণের যে চাওয়া পাওয়া, এখন তারা চাচ্ছেন যে আমাদের দেশে সরকারি দল বিরোধী দলের আলোচনা, ঐক্যবদ্ধ আলোচনা আসা উচিত, সেটা সংলাপের মাধ্যমে, এবং সেই সংলাপটাকে আমি প্রাধান্য দিচ্ছি, এবং দেশে একটা স্থিতিশীল গণতন্ত্র ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। আমরাও আশা করব। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।